বিক্রম চৌধুরী কি আর জানত যে তার সামনে বসে থাকা ময়লা শাড়িতে ঢাকা ওই মহিলা, যাকে সে অশিক্ষিত ভাবছিল, সে আসলে জেলার ডিএম অঞ্জলি সেন, আর আজ তার কোটি কোটি টাকার চুরির খেলা শেষ হতে চলেছে। গল্পটা খুবই মজাদার, তাই শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন। গরমের দুপুরে পঞ্চায়েত ভবনের বড় হলঘরের সাদা খাদি পাঞ্জাবি আর গামছা কাঁধে নেতাদের ভিড় জমেছিল। বিক্রম চৌধুরী তার বিশাল ভুঁড়ি দুলিয়ে প্রধান চেয়ারে বসেছিলেন। তার চারপাশে সোমেন দাস, পল্টু দত্ত এবং অন্য স্থানীয় নেতারা নিজেদের চেয়ারে বসেছিল। প্রত্যেকেই তাদের সাদা পোশাকে এমন ভাব দেখাচ্ছিল যেন তারা কোনো বড় যুদ্ধ জয় করে এসেছে। কিন্তু এই চকচকে সভার মাঝখানে একটা অদ্ভুত দৃশ্য ছিল। একটি মেয়ে, যার পরনে ছেঁড়া পুরনো শাড়ি, চুল উস্কো খুস্কো আর চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট, সে চুপচাপ বসেছিল, যেন গভীর কোনো চিন্তায় মগ্ন। নেতারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের মাঝে বসে থাকা এই সাধারণ দেখতে মেয়েটি আসলে জেলার সবচেয়ে শক্তিশালী অফিসার ডিএম অঞ্জলি সেন, যে আজ এক বিশেষ মিশনে এখানে এসেছে। অঞ্জলি খুব ভেবেচিন্তেই এই ছদ্মবেশ ধরেছিল। গত মাসে তার কাছে অনেক অভিযোগ এসেছিল যে এই পঞ্চায়েতে দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে এবং গরিবদের জন্য আসা প্রকল্পের টাকা নেতারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সে ঠিক করেছিল নিজে গিয়ে সব ভাস করবে। তাই সে পুরনো ছেঁড়া কাপড় পরে মুখে কালি মেখে গরিব মহিলার রূপ ধরেছিল। বিক্রম চৌধুরী তাকে দেখে নাক সিটকাচ্ছিল, যেন কোনো নোংরা জিনিস তার কাছে চলে এসেছে। সোমেন দাস তার সঙ্গীর কানে ফিসফিস করে বলল, এই মহিলা এখানে কেন বসে আছে? একে বের করে দেওয়া হচ্ছে না কেন? কিন্তু অঞ্জলি একদম শান্ত হয়ে বসে রইল। তার চোখ কান খোলা ছিল, প্রতিটি কথা সে মন দিয়ে শুনছিল আর মাথায় নোট করছিল। সে জানত আজ এদের আসল রূপ সে দেখতে পাবে। বিক্রম চৌধুরী গলা ঝেড়ে সভার শুরু করলেন। ভাই সব, আজ আমাদের খুব গুরুত্বপূর্ণ মিটিং। সরকার থেকে আমরা নতুন প্রকল্পের জন্য বেশ ভালো টাকা পেয়েছি। তার গলায় একটা অদ্ভুত উত্তেজনা ছিল, যেন সে কোনো লটারির খবর শোনাচ্ছে। সোমেন দাস সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ দাদা, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 50 লাখ টাকা এসেছে। পল্টু দত্ত উৎসাহিত হয়ে বলল, আর বিধবা ভাতার জন্য 25 লাখ আলাদা এসেছে। অঞ্জলির কান খাড়া হয়ে গেল। সে জানত এই তথ্য ভুল। আসলে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 1 কোটি টাকা এসেছিল আর বিধবা ভাতার জন্য 75 লাখ। এরা ইচ্ছে করে কম অঙ্ক বলছে যাতে বাকি টাকা নিজেরা ভাগ করে নিতে পারে। সে মনে মনে নোট করল, প্রথম প্রমাণ পাওয়া গেল। এখন প্রশ্ন হলো, এই টাকা আমরা কিভাবে কাজে লাগাবো? বিক্রম চৌধুরী মুচকি হেসে বলল, কিন্তু তার হাসিতে শয়তানি ভরা ছিল। সোমেন দাস ঝটপট জবাব দিল, দাদা, আগে তো আমাদের খরচ তুলতে হবে। আমরা এত কাজ করি, আমাদেরও তো কিছু পাওনা থাকে। বাকি নেতারাও সায় দিল। পল্টু দত্ত হিসেব কষে বলল, আবাস যোজনার 50 লাখের মধ্যে 30 লাখ আমরা আমাদের কাজের জন্য রেখে দিই। বাকি 20 লাখ দিয়ে কয়েকটা ঘর বানিয়ে দেব। অঞ্জলির ভেতরে রাগ ফুটছিল, কিন্তু সে চুপ করে রইল। সে জানত এখন কিছু বললে তার পরিচয় ফাঁস হয়ে যাবে। সে ধৈর্য ধরল আর শুনতে লাগলো যে এরা কিভাবে গরিবের টাকা মারার পরিকল্পনা করছে। তখনই বিক্রম চৌধুরীর নজর অঞ্জলির ওপর পড়ল। সে ধমকের সুরে জিজ্ঞেস করল, এই যে, তুই এখানে কেন বসে আছিস? এটা নেতাদের মিটিং, তোর এখানে কি কাজ? অঞ্জলি ভান করে কাঁচুমাচু গলায় বলল, স্যার, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা ঘর দরকার ছিল। শুনলাম এখানে মিটিং হচ্ছে, তাই চলে এলাম। তার গলায় এতই সরলতা ছিল যে কারুর সন্দেহ হলো না। সোমেন দাস হেসে বলল, আরে ঘর চাই? আগে বল তোর কাছে কত টাকা আছে। ঘর তো আর ফ্রিতে মেলে না। অঞ্জলি অবাক হওয়ার ভান করে বলল, কিন্তু স্যার, টিভিতে তো বলে গরিবদের ঘর ফ্রিতে দেওয়া হয়। এই কথায় সব নেতা হাসতে শুরু করলো। পল্টু দত্ত তালি বাজিয়ে বলল, আরে বোকা মেয়ে, টিভির কথায় যাস না, আসলে সবকিছু টাকাতেই হয়। অঞ্জলি বুঝে গেল এরা প্রকাশ্যে দুর্নীতি করছে। বিক্রম চৌধুরী চেয়ারে হেলান দিয়ে বলল, চল এই মহিলাকেও শুনিয়ে দি আসল খেলাটা কি। সে অঞ্জলির দিকে ফিরে বলল, শোন বোন, সরকারি যোজনায় ঘর পেতে হলে আগে আমাদের 50,000 টাকা দিতে হবে, তারপর ঘর তৈরির সময়ও আলাদা টাকা দিতে হবে। অঞ্জলি চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, এত টাকা কোত্থেকে পাবো স্যার? আমি তো দিনমজুরের কাজ করি। সোমেন দাস ঠাট্টা করে বলল, তাহলে ঘরের স্বপ্ন ছেড়ে দে, অথবা কারুর থেকে ধার নে। পল্টু দত্ত সাই দিয়ে বলল, হ্যাঁ বোন, আমাদেরও তো খরচ আছে। অফিসে যেতে হয়, ফাইলে সই করতে হয়, সব জায়গাতেই টাকা লাগে। অঞ্জলির ইচ্ছে করছিল এখনই এদের উচিত শিক্ষা দেয়, কিন্তু সে নিজেকে সংযত রাখল। আরও প্রমাণ দরকার। আচ্ছা স্যার, বিধবা ভাতার ব্যাপারে কি বলবেন? অঞ্জলি সরলভাবে জিজ্ঞেস করল। বিক্রমের চোখে শয়তানি বুদ্ধি খেলে গেল। সে বলল, বিধবা ভাতার জন্য প্রসেস আছে। আগে তোর বরের মৃত্যুর সার্টিফিকেট নিয়ে আয়, তারপর আমাদের সাথে দেখা করবি। সোমেন যোগ করল, আর হ্যাঁ, ডেথ সার্টিফিকেট বানাতেও টাকা লাগবে। তারপর পেনশন চালু করতে আলাদা
আলাদা ফিস। অঞ্জলি জিজ্ঞেস করল, কত ফিস লাগবে স্যার? পল্টু দত্ত নির্লজ্জের মতো বলল, 10,000 তো লাগবেই, তবেই তোর পেনশন চালু হবে। অঞ্জলি বিশ্বাস করতে পারছিল না যে এরা এত নির্লজ্জভাবে ঘুষ চাইছে। সে মনে মনে ঠিক করে নিল আজ এদের শিক্ষা দিতেই হবে, কিন্তু আরেকটু অপেক্ষা করা দরকার। এরই মধ্যে বিক্রমের ফোন বেজে উঠল। সে ফোন তুলে কথা বলতে লাগল। অঞ্জলি মন দিয়ে শুনল সে কোনো ঠিকাদারের সাথে কথা বলছে। হ্যাঁ ভাই, রাস্তার কাজ পেয়ে যাবি, কিন্তু আমাদের কমিশন 40% হবে, বিক্রম ফোনে বলছিল। আর খারাপ মাল মশলা ব্যবহার করবি, কেউ টের পাবে না। এটা শুনে অঞ্জলির রক্ত গরম হয়ে গেল। এরা শুধু গরিবের টাকা মারছে না, রাস্তার মানও খারাপ করছে। সে মনে মনে আরও একটা অভিযোগ যোগ করল। সোমেন দাস বিক্রমের ফোন শেষ হওয়ার অপেক্ষা করে বলল, দাদা, স্কুলের বিল্ডিংয়ের কাজটাও তো আছে, ওটাতেও ভালো টাকা আছে। পল্টু দত্ত উৎসাহের সাথে বলল, হ্যাঁ ইয়ার, বাচ্চাদের জন্য যে টাকা আসে সেখান থেকেও আমাদের ভাগ বের করতে হবে। অঞ্জলির ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? অঞ্জলি নিচু গলায় বলল। সব নেতার চোখ তার দিকে ঘুরল। বল, কি জানতে চাস? বিক্রম বলল। অঞ্জলি জিজ্ঞেস করল, সরকারি কাজে টাকা নেওয়া কি ঠিক? আমি শুনেছি এটা অন্যায়। এই প্রশ্নে সব নেতা অট্টহাসিতে ফেটে পড়ল। সোমেন দাস পেট চেপে হেসে বলল, আরে পাগলি, তুই জানিস না রাজনীতি কিভাবে চলে? এখানে সবকিছু টাকাতেই হয়। পল্টু দত্ত হাসতে হাসতে বলল, দেখ বোন, আমরা কাজ করি, তাই আমাদের মেহনতের টাকাও তো চাই। তখনই বিশু নামের আরেক নেতা বলল, বাহ, আজকের দিনটা তো খুব ভালো। তার নজর অঞ্জলির ওপর পড়তেই সে জিজ্ঞেস করল, এ কে রে? পল্টু অবহেলা করে বলল, কোনো গরিব ভিখারি, ঘর চাইছে। বিশু অঞ্জলিকে ধমক দিয়ে বলল, একে এখান থেকে বের কর, আমাদের কথা শুনে ফেললে বিপদ হতে পারে। কিন্তু বিক্রম হেসে বলল, ভয়ের কিছু নেই, এ তো আনপড় মনে হচ্ছে, আমরা কি বলছি বুঝতেই পারবে না। অঞ্জলির আরও রাগ হলো। এরা শুধু দুর্নীতিবাজি নয়, গরিবদের বোকাও মনে করে। বিশু বসতে বসতে জিজ্ঞেস করল, তাহলে দাদা, এবার কালেকশন কত হলো? বিক্রম বলল, বেশ ভালোই। আবাস যোজনা, পেনশন, রাস্তা আর স্কুলের কাজ মিলিয়ে প্রায় 5 কোটি টাকার খেলা। সোমেন বলল, আর এর মধ্যে 3 কোটি আমাদের ভাগে আসবে। অঞ্জলি মনে মনে হিসেব করল, এরা অন্তত 3 কোটি টাকার ঘাপলা করছে। ভাই সব, এবার ঠিক করতে হবে টাকাটা কিভাবে ভাগ হবে। বিশু বলল। বিক্রম বলল, আমাদের নিজেদের ভাগ নেওয়ার পর পুলিশকে খুশি করতে হবে। সোমেন বলল, হ্যাঁ, থানার ইন্সপেক্টরকে 10 লাখ দিতে হবে, তবেই সে চুপ থাকবে। পল্টু বলল, আর বিডিও সাহেবকেও 5 লাখ দিতে হবে। বিশু মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস, এদের খুশি না করলে কাজ হবে না। অঞ্জলি শুনল এরা সরকারি অফিসারদেরও ঘুষ দিচ্ছে। সে মনে মনে ঠিক করল সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এরই মধ্যে বিক্রম আবার কাউকে ফোন করল। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে, আপনার টাকা তৈরি। হ্যাঁ স্যার, 15 লাখ টাকা আপনার জন্য আলাদা রাখা আছে। অঞ্জলি বুঝল এটা হয়তো ওপরতলার কোনো অফিসার। ফোন কাটার পর সোমেন জিজ্ঞেস করল, কে ছিল দাদা? বিক্রম হেসে বলল, বিডিও সাহেব নিজের ভাগ চাইছিলেন। আচ্ছা ভাই সব, আরেকটা কথা। বিক্রম গম্ভীর হয়ে বলল, শুনেছি ডিএম ম্যাডাম নাকি সব জেনে গেছে। এটা শুনে সবার মুখে চিন্তার ভাঁজ পড়ল। সোমেন ভয়ে ভয়ে বলল, তাহলে কি হবে? বিশু বলল, ভয়ের কিছু নেই, ডিএম ম্যাডামও মানুষ, তাকেও খুশি করা যাবে। বিক্রম বলল, হ্যাঁ, 50 লাখ টাকা তার জন্য আলাদা রেখে দেব। অঞ্জলির মাথায় আগুন জ্বলে উঠল। এরা তাকেও ঘুষ দেবার কথা ভাবছে। সোমেন বলল, কিন্তু টাকাটা কিভাবে পৌঁছাবে? পল্টু বুদ্ধি দিল, তার পিএর মাধ্যমে দিয়ে দেব। বিক্রম হেসে বলল, আর যদি কাজ না হয় আমাদের অপরেও লোক আছে, এমএলএ সাহেবের সাথে কথা বলে নেব। অঞ্জলি বুঝল দুর্নীতির জাল কত বড়। এবার সে একটা প্রশ্ন ছুড়ে দিল, স্যার, যদি কোনো গরিব মানুষ অভিযোগ করে? সবাই আবার হেসে উঠল। বিক্রম বলল, আরে পাগলি, গরিবের অভিযোগ কে শোনে? তারা তো আমাদের ভয় পায়। সোমেন বলল, আর কেউ যদি সাহস দেখায় তাকে আমরা সাইজ করে দিই। পল্টু বলল, পুলিশ থেকে কোর্ট সব আমাদের পকেটে। অঞ্জলি ঠিক করল, আর নয়। স্যার, আমি যদি 1 লাখ টাকা দিই তাহলে পাকা ঘর পাবো তো? বিক্রম খুশি হয়ে বলল, হ্যাঁ পাবি, কিন্তু আগে টাকা নিয়ে আয়। সোমেন বলল, আর শোন, টাকা কিন্তু ক্যাশে চাই। বিশু বলল, দেখ বোন, আমরা খুব ভালো মানুষ, তোর উপকার করতে চাই। অঞ্জলি এবার উঠে দাঁড়ালো। জি স্যার, আমি টাকার ব্যবস্থা করছি। তার গলায় আর সেই ভয় ছিল না। বিক্রম খুশি হয়ে বলল, বাহ, তাহলে তো হয়েই গেল। কিন্তু অঞ্জলির মুখের ভাব তখন পাল্টে গেছে। সে তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে টেবিলের ওপর রাখল। কার্ডে স্পষ্ট লেখা ছিল, অঞ্জলি সেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। টেবিলে ডিএম এর কার্ড দেখে সব নেতার পিলে চমকে গেল। বিক্রমের মুখ হা হয়ে গেল। সোমেনের চোখ কপালে উঠল। পল্টুর হাত থেকে জলের গ্লাস পড়ে গেল। 1 মিনিট ধরে পুরো হল ঘরে পিন পতন নীরবতা। অঞ্জলি গম্ভীর গলায় বলল, জি হ্যাঁ, আমি ডিএম অঞ্জলি সেন, আর আপনাদের সব কথা আমি শুনেছি। বিক্রমের তোতলামি শুরু হলো। ম্যাডাম, আমরা তো। অঞ্জলি তাকে থামিয়ে দিল। চুপ, আর কোনো কথা নয়। আপনারা বছরের পর বছর কোটি টাকা চুরি করছেন। সোমেন কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম মাফ করে দিন, ভুল হয়ে গেছে। অঞ্জলি ধমকে বলল, ভুল? আপনারা গরিবের টাকা মেরেছেন আর বলছেন ভুল? পল্টু পায়ে পড়ে কাঁদতে লাগলো। ম্যাডাম, আমাদের বাচ্চা কাচ্চা আছে, মাফ করে দিন। বিশু হাত জোর করে বলল, ম্যাডাম, যা চাইবেন দিয়ে দেব, ছেড়ে দিন। বিক্রম বলল, ম্যাডাম, কসম খাচ্ছি আর এমন হবে না। কিন্তু অঞ্জলি কঠোর গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে। সে ফোন বের করে
পুলিশকে কল করলো। হ্যালো, ডিএম অঞ্জলি সেন বলছি, পঞ্চায়েত ভবনে এক্ষুনি ফোর্স পাঠান। ফোনের আওয়াজ শুনে নেতারা আরও ঘাবড়ে গেল। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম পুলিশ ডাকবেন না। সোমেন মেঝেতে গড়াগড়ি দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। ইন্সপেক্টর মলয় রায় দলবল নিয়ে ঢুকলেন। অঞ্জলিকে দেখে স্যালিউট করলেন। অঞ্জলি নির্দেশ দিলেন, এদের সবাইকে অ্যারেস্ট করুন, এরা কোটি টাকার দুর্নীতি করেছে। বিক্রম ইন্সপেক্টরকে দেখে মিনতি করল, মলয়বাবু আপনি তো আমাদের বন্ধু, বাঁচান। ইন্সপেক্টর কড়া গলায় বললেন, এখন আর কোনো বন্ধুত্ব নেই, ডিএম ম্যাডামের অর্ডার। সোমেন বলল, মলয়বাবু আমরা তো আপনাকেও টাকা দিয়েছি। এই কথা শুনে অঞ্জলি ইন্সপেক্টরের দিকে তাকালো। মলয়বাবু এ কি বলছে? ইন্সপেক্টর ঘামতে শুরু করলেন। পল্টু বলল, হ্যাঁ ম্যাডাম, মলয়বাবুকে আমরা প্রতি মাসে 25,000 টাকা দিই। বিশুও সায় দিল। অঞ্জলির রাগ আরও বাড়ল। সে বলল, ইন্সপেক্টর রায় আপনিও এর মধ্যে জড়িত, আপনার বিরুদ্ধেও অ্যাকশন হবে, আপাতত এদের নিয়ে যান। বিক্রম শেষ চেষ্টা করে বলল, ম্যাডাম আমাদের ওপর এমএলএ সাহেবের হাত আছে। অঞ্জলি হেসে বলল, এমএলএ সাহেবের বিরুদ্ধেও তদন্ত হবে, আমি কাউকে ভয় পাই না। পুলিশ সবাইকে হাত কড়া পড়ালো। নেতারা কাঁদতে কাঁদতে গাড়িতে উঠল। পরদিন সকালে সারা জেলায় খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। ডিএম ম্যাডাম ছদ্মবেশে নেতাদের ধরিয়েছেন। খবরের কাগজ, টিভি চ্যানেল সব জায়গায় অঞ্জলি সেনের প্রশংসা। বাজারে চায়ের দোকানে একটাই আলোচনা, ডিএম ম্যাডাম কামাল করে দিয়েছেন। কিছু লোক অবশ্য বলল, এখন নেতারা ম্যাডামের ক্ষতি করার চেষ্টা করবে। অঞ্জলির কাছে এমএলএ, এমপি, এমনকি বড় বড় ব্যবসায়ীদের ফোন এলো চাপ দেওয়ার জন্য, কিন্তু অঞ্জলি কাউকে পাত্তা দিল না। দুদিন পর কালেক্টরেটের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হলো তাকে ধন্যবাদ জানাত। গরিব মানুষ, বিধবা মহিলা, ছাত্রছাত্রী সবাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করল। অঞ্জলির চোখে জল চলে, সে বুঝল তার কাজ সার্থক হয়েছে। এরপর অঞ্জলি নতুন ব্যবস্থা চালু করল। প্রতিটি প্রকল্পের তদন্ত সে নিজে করতে শুরু করল। যারা ঘর পায়নি তাদের ঘর দেওয়া হলো, বিধবা ভাতা চালু হলো, রাস্তা আর স্কুলের কাজ নতুন করে শুরু হলো। 1 মাসের মধ্যে জেলার ছবি বদলে গেল। দুর্নীতিবাজ নেতাদের বাড়ি তল্লাশি করে কোটি কোটি টাকা ও সোনাদানা উদ্ধার হল। বিক্রমের বাড়ি থেকে 50 লাখ নগদ, সোমেনের বাড়ি থেকে গহনা পাওয়া গেল। এমএলএর বিরুদ্ধেও তদন্ত শুরু হলো। 6 মাস পর কোর্টে বিচার শুরু হলো। অঞ্জলি নিজে সাক্ষী দিল এবং তার রেকর্ড করা অডিও পেশ করল। বিচারক অবাক হয়ে প্রশংসা করলেন। বিক্রম, সোমেন, পল্টু ও বিশুর 5 বছরের জেল হলো। এমএলএর 3 বছরের জেল হলো। আর ইন্সপেক্টর মলয় রায়ের চাকরি গেল। আজ 2 বছর পর সেই জেলার চেহারা পুরোপুরি বদলে গেছে। দুর্নীতি নেই বললেই চলে। অঞ্জলি সেন এখন প্রমোশন পেয়ে কমিশনার হয়েছেন, কিন্তু তিনি আজও মাঝে মাঝে ছদ্মবেশে মানুষের অভাব অভিযোগ শুনতে যান। তার এই সাহসিকতা আজ অন্য অফিসারদের কাছেও এক অনুপ্রেরণা। তো বন্ধুরা দেখলেন তো সততার জোর কতটা। অঞ্জলি সেনের মতো অফিসাররা আছেন বলেই আজ গরিব মানুষ সুবিচার পায়। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর অঞ্জলি সেনের সাহসিকতা আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবে, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন গল্প আনতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, একটা বিশেষ অনুরোধ, আপনারা কে কোন শহর, জেলা বা দেশ থেকে এই ভিডিওটা দেখছেন সেটা নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি জানতে চাই আমার এই গল্পপ্রেমী বন্ধুরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এরকমই রোমাঞ্চকর আর শিক্ষণীয় সত্য ঘটনার গল্প আরও শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে পরের ধামাকা গল্পটা আপনারা মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।